ঢাকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় দিল্লি, বললেন ভারতীয় হাই কমিশনার। জনগণের যোগাযোগ ও অভিন্ন আকাঙ্ক্ষায় গুরুত্ব আরোপ। বাংলাদেশে 10 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য মানতে নারাজ মিয়ানমার, যাচাইয়ে মাত্র 3 লাখ শনাক্ত হওয়ার দাবি। বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো এনআইডি সেবা, প্রবাসীদের আইনি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতি লক্ষ্য। স্বাগত প্রবাসী সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার সকালে দেশটির ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। ঐতিহ্য অনুযায়ী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির দেওয়া শুভেচ্ছা বার্তা পড়ে শোনান হাই কমিশনার। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। As we celebrate our independence, it is only fitting to reflect on special relationship we share with Bangladesh, the roots of our respective freedom struggles and deeply entwined, built on this solid bedrock of shared history, mutual respect and partnership continues to flourish. দুই দেশের সম্পর্ককে শুধু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। We are advancing our partnership across very vital sector ranging from trade, connectivity to security and healthcare. অনুষ্ঠানে হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী ও ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশের আমন্ত্রিত অতিথিরা। আল মোহাইমেনুল খান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে 10 লাখ রোহিঙ্গার অনুপ্রবেশের তথ্য মানতে নারাজ মিয়ানমার। দেশটির দাবি, যারা অনুপ্রবেশ করেছে তাদের বেশিরভাগই বাঙালি। কক্সবাজারের আশ্রয় কেন্দ্রে থাকা রোহিঙ্গাদের মধ্যে মাত্র 3 লাখ রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করার দাবি করেছে মিয়ানমার। তবে তাদের এখনই ফিরে নিতে অপারগতা জানিয়েছে নেপিদো। বলছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তারপর শুরু করা হবে প্রত্যাবাসনের পাইলট প্রকল্প। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সব তথ্য জানানো হয়। বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হলো জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা। 14 আগস্ট বাংলাদেশ দূতাবাসে নির্বাচন কমিশনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বক্তারা বলেন, পরিচয় নিশ্চিত এবং ডিজিটাল সেবা সহজ করতে এনআইডি গুরুত্বপূর্ণ। এখন থেকে দূতাবাসে প্রয়োজনীয় এনআইডি সেবা পাবেন গ্রাহকরা। পরে 2 প্রবাসীর হাতে এনআইডি কার্ড তুলে দেওয়া হয়। আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি। সভায় ভিসা বাতিল, নতুন ভিসা পেতে দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন কনসুলার জটিলতায় প্রবাসীদের দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন সাংবাদিক নেতারা। দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। জবাবে রাষ্ট্রদূত জানান, ভিসা জটিলতার কারণগুলো চিহ্নিত করা হয়েছে। সংকট নিরসনে দূতাবাস ও সরকারের উচ্চ পর্যায়ে সমন্বিতভাবে কাজ চলছে। ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্যারিসে আয়োজিত সভায় শাহ সোহেল আহমেদ সভাপতি এবং আশিক আহমেদ উল্লাসকে সাধারণ সম্পাদক করে 11 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সাইফুল ইসলাম রনি সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা রয়েছেন। নেতারা জানান, ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা এবং ঐক্যের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দক্ষতা উন্নয়নে কাজ করবে সংগঠনটি। গুরুত্ব পাবে ঢাকা প্যারিসের ইতিবাচক ও ভাবমূর্তি এবং প্রবাসীদের সমস্যা সাফল্যের খবর।
প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সৌদি আরবে জাসাস এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বলেন, প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের সমস্যা সমাধান এবং অধিকার রক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে তারেক রহমানের সরকার। এ সময় দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সৌদি আরব জাসাস সভাপতি রফিকুল হক চৌধুরী ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ফিরোজ। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কুয়েত সিটিতে আলোচনা সভা করেছে বিএনপির কুয়েত শাখার উদযাপন কমিটি। শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও আব্দুল কাদেরের সঞ্চালনায় এতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং 17 বছরের সংগ্রামের কথা তুলে ধরেন বক্তারা। বলেন, ছাত্র জনতার এই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সময় দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলন জোরদারে গুরুত্বারোপ করেন তারা। সভায় অংশ নেন প্রবাসী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংকট সম্ভাবনায় 180 দিন পার করল বিএনপি সরকার। কিন্তু এই 6 মাসে কতটা বদলেছে রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্রই বা কতটা হয়েছে মানবিক? প্রশাসনিক কাজে কি গতি ফিরেছে, নাকি সবকিছুই আছে আগের মতো? সাধারণ মানুষের সোজা সাপটা উত্তর, অল্প সময়ে ভীষণ কঠিন, সফলতা ব্যর্থতার হিসাব করা। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার। আর বিশ্লেষকদের পর্যবেক্ষণ, কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে প্রশাসনিক কাজে গতি বেড়েছে স্বচ্ছতা, জবাবদিহিতায়। সব মিলিয়ে এক ধরনের ইতিবাচক পরিবর্তনের দিকেই হাঁটছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। চরম সংকটময় সময়ে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। শুরু থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে গুরুত্ব দিয়ে আসছে সরকার। প্রাণপণ চেষ্টা করছে আগের রাজনৈতিক সংস্কৃতি বদলে মানবিক বাংলাদেশ গঠন করার। সরকারের এমন অবস্থানের বিপরীতে কি মূল্যায়ন সাধারণ মানুষের? বর্তমান সরকার আসার পর থেকে মোটামুটি ভালো চলতেছে। আমরা খুব ভালো আছি এখানে, কিন্তু কোনো আবজাব কোনো ঝামেলা হচ্ছে না। প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন, আসেনও সবার আগে। এমনকি রাষ্ট্রীয় খরচ বাঁচাতে প্রটোকল কমানো থেকে শুরু করে আছে আরো নানা পদক্ষেপ। ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় জুড়ে কর্মচাঞ্চল্য থাকে সকাল সন্ধ্যা। কেবল কাজের গতি বাড়েনি, বেড়েছে জবাবদিহিতাও। আগের এরকম ছিল না, এখন আপাতত অনেক কাজ দৌড়াদৌড়ি করতে হয়, মেলা কাজ করতে হয়। এখন সময় মতো সবাই অফিসে আসে এবং আমাদের ডিজিটাল হাজিরা চালু হয়েছে। সার্বিকভাবে উন্নয়নের ক্ষেত্রে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে তো কাজ করতে হবে, বিধায় কাজের চাপ সার্বিক পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। এ তো গেল কেন্দ্রের কথা। জনপ্রত্যাশা পূরণে প্রশাসনের প্রায় সব স্তরেই কাজে গতি আনার চেষ্টা করছে সরকার। সম্প্রতি খাল খননের টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। প্রায় 43 লক্ষ টাকার মতো অব্যয়িত থেকে যায় এবং যেটি হচ্ছে নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। যেহেতু জনগণের টাকা, এটি আমাদের অন্য কাজে ব্যবহারের সুযোগ নেই। আমরা চেষ্টা করছি সরকারের যে উদ্দেশ্যে প্রোগ্রাম নিয়েছে প্রোগ্রামটি যেন শতভাগ সফল হয়। শুধু প্রশাসনেই নয়, গুণগত পরিবর্তন এসেছে রাজনৈতিক সংস্কৃতিতেও, দাবি স্থানীয় নেতাদের। আমরা সরকারে আসার পরে এই মব সন্ত্রাসটা প্রায় শতভাগ আপনার নির্মূল হয়েছে। এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, এই সরকার অবশ্যই আগামী 5 বছরে যথেষ্ট সফল একটি সরকার হবে। অতীতে সরকার গঠনের পরপরই শিক্ষাঙ্গন দখলে চলত তাণ্ডব লীলা। বিএনপি এবার ক্ষমতায় আসার পর পরিস্থিতি একেবারেই ভিন্ন। হানাহানির বদলে অবস্থানরত রাজনীতি গুরুত্ব পাচ্ছে শিক্ষাঙ্গনে। যে কোনো সংগঠন, নিষিদ্ধ কোনো সংগঠন না, এমন সব সংগঠন ক্যাম্পাসে খুব সুন্দরভাবেই তারা তাদের সকল কর্মকাণ্ড চালাইতে পারতেছে। এই যে রাজনৈতিক স্থিতিশীলতা, এটা বজায় থাকুক, সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। এর মধ্যে কৃষকের ঋণ মওকুফ, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। আরও নানাভাবে মানুষের মন জয় করার চেষ্টা আছে সরকারের সর্বোচ্চ মহলে। এসবকে রাজনীতির গুণগত পরিবর্তন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সরকার কিছু কাজ করেছে ম্যানিফেস্টো অনুযায়ী, যে কাজগুলো যেমন কার্ড সিস্টেম থেকে শুরু করে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো বা খাল খনন, তো এগুলো কিন্তু সরকার করতে পেরেছে। এর পিছনে মূল কাজটা হলো আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রীরই বিশেষ করে উদ্যম।
সাধারণ মানুষ বলছেন 6 মাস সরকারকে ভালোমন্দ বিচারের জন্য খুব যথেষ্ট সময় নয়। তারপরও প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে আশাবাদী তারা। প্রত্যাশা সাধারণ মানুষের স্বপ্ন পূরণে, সংকট মোকাবেলায় বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে সরকার। সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে মানবিক বাংলাদেশ। জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় সরকার, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। বলেন, দেশের কেউ যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত করা না হয়। এরপর ওসমানী স্মৃতি মিলনায়তনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতা প্রদান অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল প্রাঙ্গণে 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালটির শয্যা সংখ্যা বেড়ে দাঁড়ালো 1000-এ। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী অপারেশন থিয়েটার ও ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউ ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসা সেবা ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পরে বক্তব্য রাখেন চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশ্যে। রোগীর প্রতি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সহানুভূতিপূর্ণ আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। সরকার প্রধান বলেন, প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দৌড়গড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। এদিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। বলেন, ফ্যাসিবাদী সরকার শিক্ষকদের অবসর ভাতার 2টি তহবিল দেউলিয়া করে দিয়েছিল। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত 2টি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল 2টিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। অংশ নেন দলের নেতাকর্মীরা। প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন তারা। বলেন, বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাকে সম্মান জানানো হবে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই দোয়া ও মিলাদ মাহফিল। এ সময় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগে আলোচনায় দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, বেগম জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল আজ দেশবাসী ভোগ করছে, তাই আপসহীন নেত্রীর আদর্শ ভুলে গেলে চলবে না। তার যে আপসহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেইখান থেকে তাকে বিচ্যুত করা যায়, তাকে আপোষ করানো যায়নি। স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেননি। তাই মাটি যতক্ষণ আছে, মাটির উপর যতক্ষণ আছে, ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ধারণ করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। এই মহান নেত্রী আমাদের মাঝে আজকে নেই, কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে
আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। প্রতিটি মানুষের আশা এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টনের বিএনপি কার্যালয়। তবে উৎসবের আবহ নয়, অনুষ্ঠানে ছিল প্রয়াত নেত্রীর জন্য প্রার্থনা আর আবেগঘন পরিবেশ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। অতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের বিষক্রিয়ায় 9 শ্রমিকের প্রাণ গেছে চট্টগ্রামের জাহাজ ভাঙা কারখানায়। শুক্রবারের এই ঘটনার বিস্তারিত খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। কারো গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে ফেরদৌস স্টিল রিসাইক্লিং এর কার্যক্রম সাময়িক স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় নিহত হন 9 জন। তাদের মধ্যে ছিলেন এই নারী সন্তানও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব। জানান শিল্প মন্ত্রণালয় 11 সদস্যের এবং জেলা প্রশাসন 9 সদস্যের আলাদা তদন্ত কমিটি করেছে। ঘাটতি না হলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো না। এখন নিরাপত্তা সংক্রান্ত ঘাটতি নাকি সংক্রান্ত ঘাটতি নাকি নিছকই অ্যাক্সিডেন্ট, সেটা আমরা তদন্ত সাপেক্ষে দেখতে হবে। যে জাহাজটিতে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিস। এখন যেটা যে জিনিসটা ঘটছে বা দুর্ঘটনা ঘটছে সেটা হাইড্রোজেন সালফাইডের লিকেজের কারণে এই দুর্ঘটনা ঘটছে। পেশাগত নিরাপত্তা নিশ্চিত না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাসখানেক আগেও মামলা করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এখন মালিকপক্ষ বলছে এবারের ঘটনা নিছক দুর্ঘটনা। আপনার দেখেন কালকে যেটা হয়েছে সেটা হলো দৈব ঘটনা। আর নিরাপত্তার ব্যাপারে আমাদের প্রতিষ্ঠান আপনার ওয়ার্ল্ড মডেল। বিস্ফোরক অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরের প্রথম 6 মাসে চট্টগ্রামের জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনা ঘটেছে অন্তত 29টি। এইসব ঘটনায় নিহত অন্তত 12 শ্রমিক, আহত 25 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। জেলা জুড়ে ব্যানার ফেস্টুন নির্মাণ হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে কিশোরগঞ্জে সাজ রব। সফরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন সরকার প্রধান। যোগ দেবেন মৎস্যপক্ষ ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানেও। বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনেও অংশ নেবেন তিনি। টিটু দাসের তথ্য চিত্রের রিপোর্ট। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে জেলা জুড়ে সাজ রব। পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ 2026 উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। পরে শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। এরপর পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলাবাসী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই আসপিতার মাঠে আসছে, আমরা খুবই গর্বিত। আমরা আশা করি উনি আসার ফলে কিশোরগঞ্জ উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি হাতে নিয়ে দিচ্ছি। সব কর্মসূচি শেষে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।